মেডিকেলের মর্গে একটা লাশ আছে। বর্ণনা শুনে মনে হলো আপনারা একটু দেখে গেলে ভালো হয়। না না, মানে পূজা। অসভ্য। তারে বলে দিবেন আমার বাড়িটা সরাইখানে না, সেজন্য আমার মেয়ের আর বিরক্ত না করে। কিন্তু তার সাথে তো আমার কোনো যোগাযোগই হয় না, আমি কি করে বলবো? তাইলে তো সমাধান আমারই করার লাগবো। আপনারে সম্মান করি তাই আপনারে জানাইলাম। কে? দীপু, আয় আয় ভেতরে। রুনা কেমন আছে? রুনা ভালো আছে, 3 দিনের মধ্যে বাড়ি ফিরবে। খাবার কিছু আছে? খুব খিদে পেয়েছে বাবা। আছে আছে, খাবার আছে। তোর মা অনেক রান্না করে রেখে গেছে, তুই চট করে যা, হাত মুখ ধুয়ে আয়। আমি গোসল করব। তুই ঢাকায় থাকতে পারবি না দীপু, তোর ধরা পড়লে চলবে না। কোথায় যাব বাবা? আর যেখানে যাস, জোনাকিদের বাড়ি যাবি না কিন্তু। হ্যাঁ, জোনাকির বাবা এসেছিল তোর নামে অভিযোগ করতে। তবে একটা কথা আমি ভাবছি, আমি অনেক ভেবেছি, তুই ঢাকা থেকে দূরে কোথাও চলে যাবি। আমার এক বন্ধু আছে অনিরুদ্ধ, সে নওগাঁতে থাকে। আমি একটা চিঠি লিখে দেবো, তুই সোজা ওখানে চলে যাবি, তোর কোনো অসুবিধা হবে না। যত তাড়াতাড়ি পারিস তুই ঢাকাতে চলে যা। প্রিয় অনিরুদ্ধ, 30 বছর পর আবার তোমাকে চিঠি লিখব এই যন্ত্রের যুগে, কখনো ভাবিনি। নিতান্ত নিরুপায় হয়েই তোমার সাহায্য প্রার্থনা করছি। তুমি নিরাশ করবে না সে আস্থা আমার আছে। পত্রবাহক আমার ছোট ছেলে, 2টো মামলায় সে এখন ফেরারি। একটি দুর্ঘটনাজনিত, অপরটি মিথ্যে মামলা, উদ্দেশ্য প্রণোদিত। তুমি আমার ছেলেকে কয়েক মাস লুকিয়ে রাখবে, ভিন্ন নামে, ভিন্ন পরিচয়ে। আমার বিশ্বাস সত্য একসময় প্রকাশিত হবে, তখন তার আর ফিরতে বাধা থাকবে না। অনিরুদ্ধ, আমার ছেলেটি সৎ এবং সৎ চরিত্রবান, তুমি তার উপর বিশ্বাস রাখতে পারো। তুমি ছাড়া আর কারোর উপর আমি নির্ভর করতে পারছি না। এতে ওসমান গনি। কেউ কি আছেন? কাকে চান? অনিরুদ্ধ সেন, তিনি কি বাড়িতে আছেন? বাবা তো বাড়িতে নেই। আপনি কোত্থেকে এসেছেন? আমি ওনার জন্য তাহলে এখানে অপেক্ষা করি। বাবার আসতে দেরি হবে, আপনি বাড়ি থেকে একটু ঘুরে আসুন। কোথায় ঘুরবো? আমি কি করে বলবো? ও হ্যাঁ, তাও তো ঠিক। আপনি কি করে বলবেন? ঠিক আছে, আমি এখানেই তাহলে অপেক্ষা করি। করেন। ভিতরে আসতে বলতে পারছি না, আজকাল কাউকে বিশ্বাস হয় না, কার মনে কি থাকে। আপনার কি আমাকে দেখে খারাপ মানুষ মনে হচ্ছে? অশুভ শুধু সুন্দরী না, শ্রুতিমধুরও বটে, তার অনেক ছল জানা। হাসছেন যে? এই কথাগুলো আমার বাবার কথা, সব সত্যি কথা। একটু পানি খাওয়াবেন?
অনেক পিপাসা পেয়েছে, অনেক দূর থেকে এসেছি। কেন? যেখান থেকে এসেছেন সেখানে জল ছিল না? না, ছিল না। জল, হাওয়া, মেঘ, শিশির, চন্দ্র, তারা সব হারিয়ে গেছে। একটা দমকা বাতাস এসে আমার সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। আপনি কি পাগল? কে পাগল না বলেন? আমি আর আমার বাবা। আপনি বসেন, আমি পানি নিয়ে আসছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? তো আর কি করব? মন ভালো রাখ, খাওয়া দাওয়া কর, মুভি দেখ। কিছুই ভালো লাগছে না। একটু ধৈর্য ধর, আমি তো বলছি সব সমাধান হয়ে আসছে। কিরকম? অপুর আর পিছলানোর কোনো উপায় নেই, তোর শর্ত ওকে মানতেই হবে। ও মানবে না আপা? একটু পজিটিভলি চিন্তা কর রোজি, ও মানবে না, ওর বাপ মানবে। নেন। বিস্কিটের তো দরকার ছিল না। ভদ্রতা করতে হবে না, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার চোখ মুখ শুকিয়ে গেছে। খান। আপনি বাবার কাছে কি জন্য এসেছেন? সাহায্যের জন্য। কিসের সাহায্য? টাকা পয়সা? তার থেকেও বড় সাহায্য, আশ্রয়। আপনি বাবা এই চিঠিটা আপনাকে দিয়েছেন। কিরে, অফিসে যাচ্ছিস? হ্যাঁ বাবা। বাবা কিছু বলবে? না, হ্যাঁ মানে ওই বাবার সাথে কথা বলেছিলি? বলেছিলাম, গতকাল গিয়েছিলাম আমি। সমস্যাটা কি, আসছে না কেন? সবাই যদি ওকে চাপের মধ্যে রাখে তাহলে তো এ বাড়িতে অ্যাডজাস্ট করা মুশকিল। কে ওকে চাপের মধ্যে রাখছে? মার সঙ্গে ওর একটা দূরত্ব হয়ে গেছে। তোর মা তো খুব রিজনেবল মানুষ,
তার সাথে বৌমার তো অ্যাডজাস্ট হতে এত কষ্ট হওয়ার কথা না। সবসময় রিজন আর লজিক দিয়ে চলে না বাবা, ইমোশনটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বাবা, গতকাল রোজি রুনাকে দেখতে গিয়েছিল হাসপাতালে। মা খুব খারাপ ব্যবহার করেছে। না, এটা ঠিক হয়নি। তবে সব কিছু দেখে মানে সব দিক বিবেচনা করে তোর মায়ের মানসিক অবস্থাটা তো বোঝা উচিত। রোজি তো এসব বুঝবে না বাবা। তাছাড়া রোজি তো দীপু রুনা ওদের কিছুই জানতো না। কিন্তু তুই যে সমস্যার কথা বলছিস সেটা তো একটা মাইনর সমস্যা। মানে বউ শাশুড়ির এরকম কনফ্লিক্ট তো হয়, সেগুলো সব আবার ঠিকও হয়ে যায়, কিন্তু সেটার কারণে বাড়ি ছেড়ে চলে যাওয়ার তোর মধ্যে আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। মাইনর না বাবা, বিষয়টা মেজর হয়ে গেছে। যাই হোক, তুই বাবা ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয়। বাবা আমি উঠি। আচ্ছা, তোদের মধ্যে অন্য কোনো সমস্যা হয়নি তো? মানে শোন, মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এটা যেরকম জটিল আবার সেরকম সরল। এই সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা থাকে, যদি বোঝাপড়া থাকে, তাহলে কোনো সমস্যাই সমস্যা না। আমি আসি রে মা, বিকালে আবার আসবো। খিদে লাগলে সঙ্গে সঙ্গে কিছু খেয়ে নিবি, ফ্রিজে অনেক কিছু রাখা আছে। আচ্ছা, ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে নিই। ওকে, ঠিক আছে। কি অবস্থা, ঠিক আছে? ব্যথা ট্যাথা আর হয়েছিল? সামান্য। গুড। আসলে এক একজনের সহ্য করার ক্ষমতা এক এক রকম। কেউ আছে যে অল্পতেই কাতর হয়ে যায়, আর কেউ আছে সহ্য করে, প্রকাশ করে না। আপনি দ্বিতীয় প্রকৃতির। আমার তো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মনে হয় না আমি আর কখনো আগের মতো হতে পারবো। আমাকে সারা জীবন এরকম লজ্জা নিয়ে মাথা নিচু করে ছোট হয়ে বাঁচতে হবে। না, তা কেন হবে? মানুষের জীবন তো নদীর মতো। নদী বয়ে চলে, বাঁক নেয়, নদীতে বান আসে, জোয়ার ভাটা হয়। জীবন তো আর বদ্ধ জলাশয় নয়। আপনি বেঁচে আছেন, আর জীবন সদাই পরিবর্তনশীল। আপনি অনেক পজিটিভ একটা মানুষ তো, তাই এরকম বলছেন। আসলে মানুষের বাহিরটা দেখে কখনোই ভেতরটা বোঝা যায় না। সারা জীবনও একটা মানুষ নিজেই নিজেকে চিনতে পারে না। তবে থিঙ্ক পজিটিভ, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। এত বড় একটা ইনসিডেন্টের পর পজিটিভ চিন্তা করা খুব কঠিন। But still, thank you for being so supportive. কিন্তু আমার দিকে এরকম করুণার দৃষ্টিতে না তাকালে আমি খুশি হব। করুণার দৃষ্টিতে কখন দেখলাম? আমি জানি আমার জন্য আপনার কোনো সম্মান নেই। আমি যে কারণে হসপিটালে এসেছি সেটা আর যাই হোক সম্মানের কিছু না। ধিক্কার দেওয়াটাই স্বাভাবিক। আমার জীবনটা খুব জটিল হয়ে গেল। দেখুন, আমি ডক্টর, চিকিৎসা করা আমার দায়িত্ব।
হিপোক্রেটিসের অতুনে আছে, কিন্তু শুধু ঔষধে কিন্তু চিকিৎসা কমপ্লিট হয় না, এবং রোগের সাথে মনোজগতের একটা বিশাল সম্পর্ক রয়েছে। তাই মনের চিকিৎসাও প্রয়োজন। মানে এটা হচ্ছে আমার চিকিৎসা করার প্রসেস, এটাকে ভুলেও করুণা ভাববেন না। আর আরেকটা কথা বলতে চাই, দুর্ঘটনা মানুষের জীবন ছন্দপতন করে, কখনো গতিরোধ করে, কিন্তু মানুষই পারে ঘুরে দাঁড়াতে, নতুন করে শুরু করতে। কথাটা মনে রাখবেন। আসি। তুমি ওকে ঠিক মতো খাইয়েছো তো? হ্যাঁ, খাইয়েছি। অনেকদিন পর মনে হলো সেই ছোট্ট দীপুকে দেখছি। টাকাটা দিয়েছো তো? দিয়েছি 2000 টাকা, ওটাই ছিল আমার কাছে। আমি অনুরোধকে চিঠি লিখে দিয়েছি। ও খুব দায়িত্ববান একটা মানুষ, তুমি চিন্তা করো না, ওখানে গেলে আমাদের দীপু খুব নিরাপদে থাকবে। আল্লাহ যেন তাই করে, আমার ছেলেটা যেন ভালো থাকে। রুনা কেমন আছে? আল্লাহর রহমতে অনেক ভালো আছে। বৌমা নাকি এসেছিল কালকে হাসপাতালে? দরদ দেখাতে এসেছে। তোমাকে কে বললো? অপুই বললো। ও, সব যোগাযোগই তো ঠিক আছে, তা বাসায় আসতে অসুবিধা কি? আসা উচিত তো। আর তোমাকেও বলি, মানে ওর ব্যাপারে তোমার আর একটু নরম হওয়া উচিত। মানে হাজার হলেও আমাদের সংসারের বড় ছেলের বউ তো। আমি কি করেছি? আমি কি করেছি? ও কি আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ না, মানে শোনো অপুর বাবা, এর পেছনে অন্য কোনো কারণ আছে, আর সেটা ঢাকার জন্যে আমার উপর দোষ দিচ্ছে। মানে কি? মানে তুমি বুঝবে না। আমার তো মনে হয় ওদের মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছে, আর তা না হয় আলাদা হয়ে যাবার এইসব অজুহাত খুঁজছে। আসলে তুমি সব ব্যাপারে একটু রিয়াক্ট করো, মানে সব ব্যাপারে রিয়াক্ট করো তুমি, মানে কথা একটু বেশি বলে ফেলো। কি? আমি বেশি কথা বলি, বেশি রিয়াক্ট করি? বুঝবে বুঝবে, আমি বলছি বুঝবে, দুদিন পর ঠিকই বুঝবে। এই মেয়ে তোমাকে আমাকে কাউকে টানবে না, এই কথাটা আমি আগেও বলেছি, আজও বলে গেলাম। আসলে দুবনই খুব অ্যাডামেন্ট হয়ে গেছে। রোজিও বলছে আলাদা বাসাই নাকি একমাত্র সলিউশন। দুলা ভাই, আপনিই বলেন, এই পরিস্থিতিতে আমার পক্ষে এটা কিভাবে সম্ভব? আই আন্ডারস্ট্যান্ড। অপু, লাইফে সামনে এগোনোর জন্য কখনো কখনো পিছু হটতে হয়, আবার সুবিধাজনক সময়ে দ্রুত সামনে এগোতে হয়। মানে? তুমি নিশ্চয়ই সংসারটা টেকাতে চাও। চাই। তাহলে একটাই সমাধান এখন, এবং সেটা হচ্ছে আলাদা বাসা নেওয়া। কারণ সিনথিয়ার ব্যাপারে তুমি এখনো ব্যাকফুটে আছো। সেটা আমি পারবো না। পারবে। আই হ্যাভ অ্যান আইডিয়া। আমি তোমার পোস্টিং এর ব্যবস্থা করব চিটাগং। চিটাগং আমাদের অফিসে কিছু সুন্দর সুন্দর ছোট বাংলো আছে, খুব বেশি বড় না, কিন্তু তোমরা তো মাত্র দুজন, তোমাদের ভালোই হবে। কিন্তু বাবা মা রুনা ওরা ঢাকাতেই থাকবে, এ বাসাতেই থাকতে পারে। ব্যাপারটা এক্সপেন্সিভ হয়ে যাবে স্যার, দুটো সংসার। এটা মেনে নিতে হবে অপু, তাই হয় জীবনে। ইনকাম বাড়াতে হবে, যত দিন যায় খরচ বাড়তেই থাকে, আর সেই সঙ্গে সঙ্গে তোমার ইনকামও বাড়াতে হবে। কিভাবে বাড়াবো স্যার? আমার তো ফিক্সড স্যালারি। সেটা দেখা যাবে, আপাতত সংসারটা বাঁচাও।
প্রায়োরিটি অনুযায়ী চলতে শেখো, না হলে জীবনে কিন্তু অনেক ভুগতে হবে।